গাইস, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? তোমাদের জন্য আবারও নতুন গল্প নিয়ে এসেছি। তো লেটস গো। তন্ময় একা যায় দাদুর পুরোনো বাড়িতে মায়ের ইচ্ছেতে। বাড়িটা বহু বছর ধরে পরিত্যক্ত। বাড়িতে ছিল শুধু রুবেল কাকা, যিনি বলেন এই বাড়িতে রাত 12টার পর কোনো দরজা খোলা রাখিস না, বিশেষ করে রান্নাঘরের দরজা। তন্ময় হাসে। ভূত মানে না কাকা। সেই রাতের ঠিক 12টা 5 মিনিট রান্নাঘর থেকে টক টক শব্দ আসে। দরজা খুলে দেখে কেউ নেই, কিন্তু মেঝেতে ভেজা হাতের ছাপ। রাতের অন্ধকারে তন্ময় টের পায় কেউ যেন ধীরে ধীরে ওর কাঁধে হাত রাখলো। সে চিৎকার দিয়ে উঠে আলো জ্বালায়। কেউ নেই। আয়নার দেখল নিজের পিঠে কাদামাখা হাতের ছাপ। রাতে দরজা আটকে ঘুমায়, কিন্তু জানালার কাছে আচমকা একটা হাত ভেসে ওঠে। একটা কাটা পচা রক্তমাখা হাত, যেটা কাচের উপর দিয়ে ঘষে ঘষে লিখে আমার হাত ফেরত দে। রুবেল কাকার মুখ থেকে জানা গেল এই বাড়ির পুরনো মালিকের স্ত্রীর হাত জীবন্ত কেটে ফেলা হয়েছিল কালো জাদুর ভিত্তিতে। তার আত্মা এখনো হাত খুঁজে বেড়ায়। তন্ময় সিদ্ধান্ত নেয় বাড়ি ছেড়ে চলে যাবে, কিন্তু বের হওয়ার আগে আবার সেই হাত। এবার ঘাড় চেপে ধরে ঠান্ডা গলায় ফিসফিস করে বলে, তুই আমার হাত না দিলে তোদেরও হাত কেটে নেব। তন্ময়কে আর খুঁজে পাওয়া যায় না, শুধু রান্নাঘরে মেঝেতে একটা আঁকা হাতের ছাপ, আর দেয়ালে লেখা থাকে রক্ত দিয়ে আরও হাত চাই। তন্ময় দাদুর পুরনো বাড়িতে গিয়ে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়। একটি কাটা পচা হাত তাকে তাড়া করে, বলে আমার হাত ফেরত দে। একদিন সে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। তন্ময়ের নিখোঁজ হওয়ার পরে তার ছোট ভাই সুমন আসে বাড়িতে। সুমন ছিল একটু যুক্তিবাদী, ভূত বিশ্বাস করত না, কিন্তু ভাইয়ের হঠাৎ গায়েব হয়ে যাওয়াটাকে তাড়িয়ে নিয়ে আসে সেই অভিশপ্ত বাড়িতে। রুবেল কাকা সুমনকে দেখে কেঁপে উঠে বললেন, তুইও চলে যা, এই বাড়ি এখনো খেয়নি তোকে। কিন্তু সুমন শুনল না। রাত 12টা 12 কলস চালিয়ে বেরিয়ে এলো হাত। সুমন রাতে রান্নাঘরে একটা পুরনো বাক্স খুঁজে পেল, যার গায়ে লেখা ছিল, হাত যেখানে লুকানো সেখানে শুরু হবে অভিশাপের শেষ অধ্যায়। সে বাক্য খুলতে হঠাৎ বাতি নিভে গেল। ঘরের ভেতরে শুরু হলো কান ফাটানো কান্না। আর হঠাৎ করে পেছন থেকে একজোড়া হাত ঘাড় চেপে ধরল। কিন্তু এবার সেই হাত একটা না, 2টা 3টা 4টা। দেখতে দেখতে পুরো দেয়াল জুড়ে শত শত কাটা হাত ভেসে উঠল। সুমন শুধু চিৎকার করে উঠল, আমি ভাইয়ের খোঁজে এসেছিলাম, হাত ফেরত দিতে না। সুমন কবরস্থান ঘেঁটে জানতে পারে ঘরখানার পাশে এক মহিলা, রোকেয়া বিবির কবর আছে। তিনি নাকি কালো জাদুর শিকার হয়েছিলেন। তার হাত কেটে নেয়া হয় জাদুর বলি হিসেবে। তিনি মরার পর তার আত্মা শান্তি পায়নি। তিনি এখন অন্যদের হাত নিয়ে নিজের শরীর গড়ছে। সুমন ঠিক করলো রোকেয়ার কবর খুঁড়ে সত্যি বের করবে, কিন্তু কবর খোলার মুহূর্তে চারদিকে ঝড়ে অন্ধকার হয়ে যায়। মাটির নিচ থেকে হাত বেরিয়ে আসে, তার নিজের হাত জড়িয়ে ধরে টানতে থাকে। পরদিন রুবেল কাকা শুধু একটা জিনিস খুঁজে পায়, ঘরের মধ্যে একটা ছোট বাক্স, তার ভিতরে 2টি কাটা মানুষের হাত আর একটা রক্তমাখা চিরকুট। সেই চিরকুটে লেখা ছিল, এইবার আরেকটা হাত হলে আমি পূর্ণ হব। রুবেল কাকা আর একজন তান্ত্রিক মাহতাব ফকিরকে ডেকে আনেন। তান্ত্রিক বলেন, এটা আর কোনো সাধারণ আত্মা নয়। রোকেয়া এক কালো জাদুকরী ছিল, যার দেহ ছিল অনেক ভাগে বিভক্ত। সবচেয়ে শক্তিশালী ছিল তার ডান হাত। মাহতাব ফকির বলে এই বাড়ির নিচে একটি গুপ্ত কক্ষ আছে।
মাহতাব ফকির বলে এই বাড়ির নিচে একটি গুপ্ত কক্ষ আছে, যেখানে রোকেয়ার আসল হাত লুকোনো। তারা তিনজন মিলে সেই কক্ষ খুঁজে পায়। গুপ্ত কক্ষে গিয়ে তারা দেখতে পায় একটা পাথরের পাত্রে একটা পচা হাত, যা এখনো নড়ছে। হঠাৎ সেই হাত ফসকে বেরিয়ে যায় এবং ছুটে এসে মাহতাব ফকিরের গলা জাপটে ধরে। চোখের পলকে সে অচেতন হয়ে যায়। রুবেল কাকা চিৎকার করে ওঠে, এই হাত একা নয়, ওর শরীরে আর অংশগুলো খুঁজে বেরিয়ে আসছে। ঘরের দেয়ালে হঠাৎ ভেসে ওঠে দুটি চোখ। দেয়াল ভেতর থেকে এক কণ্ঠস্বর, তারা আমার হাত নিয়েছে, আমি তাদের আত্মা নেব। রুবেল কাকা পালানোর চেষ্টা করে, কিন্তু মেঝে ফেটে যায় এবং নিচ থেকে অসংখ্য কাটা হাত বেরিয়ে আসে। ওকে টেনে নিয়ে যায় অন্ধকারে। তন্ময় ও সুমন আসলে মরেনি, তারা এখন অন্য এক জগতের ভেতর আটকে, যেখানে রোকেয়া তার দেহ তৈরি করছে কাটা হাত দিয়ে। তন্ময় চোখ মেলে দেখে তার নিজের হাত রোকেয়ার শরীর জুড়ে গেছে, সুমনের হাতও। তারা দুজন চিৎকার করে, আমাদের হাত ফেরত দাও। রোকেয়া হেসে বলে, তোমাদের হাত দিয়ে আমি পূর্ণ হব, তারপর আমি মুক্ত হব আর এই পৃথিবীতে ফিরব। হঠাৎ করে সমস্ত কিছু শান্ত হয়ে যায়। এক সপ্তাহ পর স্থানীয় এক পুরনো বাড়ির ভিতর থেকে একটি নতুন দেহ পাওয়া যায়। মুখ ঢাকা, শরীর পূর্ণ, শুধু একটা হাত এখনো নেই। দেয়ালের গায়ে লেখা, আর মাত্র একটা হাত। ঢাকার একটি মেয়ের নাম সাহানা। সে ঘুমের মধ্যে বারবার একটা দুঃস্বপ্ন দেখে, একটা পচা মুখ যার এক হাত নেই, এবং সে কাঁদতে কাঁদতে বলে, তুইও আমার শেষ হাত। সাহানা প্রথমে ব্যাপারটা স্বপ্ন মনে করলেও তার হাতের তালুতে হঠাৎ করে একদিন আঁকা ভেসে ওঠে, একটি উল্টো হাতের ছাপ, রক্তের মতো লাল। তার চারপাশে শুরু হয় অদ্ভুত ঘটনা। রাতে দরজা নিচে নিচে খোলে, আয়নার ভেতর সে দেখে নিজের হাত নেই। ঘুম ভাঙলে হাত ব্যথা করে, মনে হয় কেউ যেন জোরে চেপে ধরছে। সাহানা বুঝে যায় সে রোকেয়ার শেষ হাত। তার পূর্বজন্মে সে ছিল এক জাদুকরী, যে রোকেয়াকে বলি করেছিল। এবার রোকেয়া ফিরছে প্রতিশোধ নিতে। এক রাতের শেষে সাহানা আয়নায় দেখে রোকেয়া এখন পুরোপুরি দেহ নিয়ে হাজির, শুধু ডান হাত ছাড়া। রোকেয়া ফিসফিস করে বলে, তুই আমার শেষ বাধা, তুই হাত দিলে আমি মুক্ত হব, আমি আবার বাঁচব। সাহানা এক তান্ত্রিকের সাহায্যে একটি রক্ষাচক্র এঁকে রোকেয়ার আত্মাকে আটকে রাখে, কিন্তু রোকেয়ার শক্তি ভয়ানক। হাতের দাগ থেকে রক্ত ঝরতে থাকে, সে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। হঠাৎ রোকেয়া বলে, তুই যদি নিজে হাত না দিস, আমি তোমার হাত দেব। সে চিৎকার করে ওঠে, না আমি দিচ্ছি, দয়া করে ওকে কিছু করো না। সাহানা তার হাত সামনে বাড়িয়ে দেয়, কিন্তু ঠিক তখনই এক তীব্র আলো চারপাশ ঘিরে ফেলে। রোকেয়া আর্তনাদ করে। রোকেয়া বলে, না, আর একজলকে সব অদৃশ্য হয়ে যায়, সব কিছু শান্ত। সাহানা বেঁচে আছে, তার হাতেও আর কোনো দাগ নেই, তবে ঘরের এক কোণে আয়নার পাশে ছোট্ট করে লেখা, যদি কেউ আমার মতো আবার বিভক্ত হয়, আমি আবার ফিরব। এই সঙ্গে সঙ্গে আমাদের গল্পের সমাপ্ত হয়। আসসালামু আলাইকুম।